যারা অল্প মাইনে পান তারাও কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন, অবশ্যই পারেন। ভাবছেন যে আমি তো এই কটা টাকা মাইনে পাই, আমার জীবন এইভাবেই চলে যাবে, আমার জীবনে বেশি আশা না করাই ভালো। এগুলো ভুল ধারণা। টাকাতে টাকা বেশি পান কি কম পান তাতে কিছু অসুবিধা হয় না। যার যেমন জমানো একটা লেভেল পর্যন্ত সবাই পৌঁছেই যায় যদি ইচ্ছা থাকে। আপনার যদি মাসিক ইনকাম 20,000 25,000 হয়, আপনিও অনেক টাকা মালিক হতে পারেন। দেখুন, কোটিপতি হওয়া মানেই যে সে ফাইন্যান্সিয়ালি হ্যাপি, এটা কিন্তু বলা যায় না। আসলে একটা জিনিস ভাবুন তো, যে আপনি কি চান, আপনি কত টাকা চান? আপনার জীবনের যে লক্ষ্য, আপনার জীবনের যে গোল, সেটাকে ফুলফিল করাটা তো মেন উদ্দেশ্য। যে রিটায়ারমেন্টের সময় আমি এত টাকা পাবো, তাতে আমার বাকি বয়সের জীবনটা কেটে যাবে। আমার ছেলের বা মেয়ের বিয়ে বা পড়াশোনার জন্য এই টাকাটা আমার লাগবে, এটা আমার গোল, আমাকে এটা জমাতে আমার লক্ষ্য। তো এর বাইরে কোথাও বাইরে ঘুরতে যান, তো আপনি কত টাকা পেলে খুশি হবেন? সবাই বলবে আমি তো কোটি কোটি পেলে খুশি হব। কিন্তু নিজের মানসিক শান্তি, নিজের জীবনের প্রয়োজনীয়তা মিটে শান্তিতে থাকুন, এটাকেই আমি বলবো ফাইন্যান্সিয়ালি হ্যাপি থাকা। তো এই ফাইন্যান্সিয়ালি হ্যাপি কিন্তু প্রত্যেকেই থাকতে পারেন। আজকে আপনাদেরকে বেশ কয়েকটা পয়েন্ট বলবো, যেগুলো ছাড়া ফাইন্যান্সিয়ালি হ্যাপি হওয়ার কিন্তু উপায় নেই বললেই চলে। আমি নিজের মতো করে পয়েন্টগুলো করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা একবার শুনে দেখুন। আর শুধু শুনলেই হবে না, লাইফে এটাকে অভ্যাসগত করতে হবে। আসলে আমাদের তো অভ্যাস নেই, আমরা পারি না এখনই ভিডিওটা শুনবো আবার একটু পরে ভুলে যাব, কিন্তু আমাদেরকে এটা অভ্যাসগত করতে হবে। তো শুরু করি। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম প্রত্যেকেই হতে পারেন, কিন্তু তার জন্য একটু বুঝে শুনে চললেই হবে, মাত্র একটু বুঝে শুনে। প্রথমেই যে পয়েন্টটা বলবো, আগে সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। প্রত্যেকেই মাসে গেলে একটা সময় মাইনে পান, বা যারা ব্যবসাদার তারা একটা টাকা পান। এবার এই মাইনের টাকার আপনারা কি করেন, বা আমরা মধ্যবিত্তরা কি করি? খরচা করি, যার যা পাওনা আছে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর বাকি যেটা থাকি, যে এই রে এবার তো বেশি খরচা হয়ে গেল, আমি তাহলে জমানো টাকাটা দেবো কী করে? জমানোটা বাধ্য হয়ে গেল আর কি, কিন্তু মুখ্য হয়ে গেল আমার খরচ। এটা করলে চলবে না। প্রথমেই যখন মাইনে পাবেন, ধরুন আপনার মাইনে হচ্ছে 50,000 টাকা, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ। এবারে প্রথমেই মাইনে পেয়ে 20% সরিয়ে দেবেন। কত হচ্ছে? 10,000 টাকা সরিয়ে দেবেন। ভাববেন যে ওই টাকাটা আপনি মাইনে পান না, সরিয়ে দেবেন। তবে বলে কোনো জায়গায় কোনো টাকা জমানো থাকলে তার যে ডেটটা আর কি, সুইপের ডেটটা আর কি, ওই ডেটটা তখন বলে 1 তারিখে করে দেবেন। মাইনে ঢুকবে, বেরিয়ে যাবে, চোখও দেখতে পাবেন না। এমনভাবে সিস্টেম করুন এবং অভ্যাস করুন যেন আপনি আপনার মাইনের 10,000 টাকা কম পান। এই অভ্যাসটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আর যদি তৈরি করতে পারেন এবং জমাচ্ছেন কোথায় সেটা ভুলে যেতে হবে। যদি মনে করে দেখেন যে আজকে ক টাকা হলো দেখি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি, কালকে ক টাকা হলো দেখি, মুশকিল। দরকার বলে অ্যাপসটাকেই আউট করে দিন। যখন আবার কখনো লামসাম টাকা পাবেন তখন আবার ভরবেন, লোড করে নেবেন। আমি বোঝাতে চাইছি যে ওইটার পেছনে বেশি লেগে থাকবেন না, বা ওইটাকে তোলার ধান্দা করবেন না। ওটা জমানোর জন্য তো জমানোর জন্য, ব্যাস। এই মানসিকতা নিয়ে আপনি এগিয়ে চলুন। জমানোকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন 20%। আর যারা অল্প বয়স, যাদের ঘাড়ের ওপর এখনও সংসারের বোঝা চাপেনি, তারা 30% 40% যতটা পারবে বেশি জমিয়ে দাও। কারণ এইটাই তোমার ভবিষ্যতে বিশাল বড় একটা সাপোর্টের কাজ করবে। তো এরপরে সেকেন্ড পয়েন্ট, বনবাস জীবনযাপন করতে হবে। বনবাস জীবনযাপন বলতে বনে গিয়ে থাকতে বলছি না, আধুনিক যে জীবনযাপন, চিকচাক রং বেরং, ভালো গাড়ি, এই মেলা এলো ঘুরতে চলে গেলাম, এই বন্ধু এলো
বেরিয়ে গেলাম, এই পার্টি নেমন্তন্ন গেল, চলে গেলাম, রাত্রির বেলায় আসছি ফুর্তি করে, টাকা খরচ করে, ফুটানি করে। এইসব না করে চাকরি পাওয়ার বা নিজের ইনকামের সময় থেকে শুরু করে অন্ততপক্ষে 10টা বছর পুরো বনবাস হয়ে যেতে হবে। বনবাস মানে সব স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে। এই ত্যাগ যদি করতে পারা যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া তোমার পক্ষে কিন্তু সম্ভব। ফাইন্যান্সিয়ালি ফ্রি হবে তখনই তো যখন নিজের অ্যাকাউন্টে একটা টাকা থাকবে এবং সেই টাকাটার যে একটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে তোমার চলবে, মানে তোমার টাকাই তোমার ইনকাম করবে। তখন কিন্তু আর একটা ইনকাম নয়, তখন দুটো ইনকাম। একটা হচ্ছে তোমার নিজের ইনকাম, আর একটা হচ্ছে তোমার টাকাও ইনকাম করে নিয়ে আসছে। তো সেই জায়গাটা করার জন্য তোমাকে তো ফার্স্ট টাইমেই করতে হবে। আর আমাদের এখানে ঠিক উল্টোটা হয়, চাকরি পেয়েছি আগে একটু জীবনটাকে এনজয় করি, ফুর্তি করি। আমরাও করেছি, ভুল করেছি, ভুল। জীবনের ওই সময়টা আর ফিরে আসবে না। আমরা জানতাম না, আমার মা বাবাদেরও অত এই বিষয়ে জ্ঞান ছিল না। কিন্তু এখন তো আপনাদেরকে বলছি, করুন না, আপনাদের ছেলেদেরকে শেখান, জানান যে বছরে ইনকাম শুরু হোক, তত থেকে কম করে 10টা বছর একটু জমা বাবা, একটু জমা, পয়সা জমা। তুই তোকে তো সংসারে পয়সা দিতে হচ্ছে না, বিয়ে থাওয়ার দায়িত্ব এইসবের এখন চাপ নেই। তুই যতটা পারবি জমা, দরকার পড়লে যা ইনকাম হয় তার 80% জমা। এই জমানোটা একদিন কাজে লাগবে প্রচুর। বোঝাবেন যে যত বয়স বাড়বে না তত তোর উপর চাপ বাড়বে, তখন কিন্তু আর পারবি না। ওই জন্য যা পারবি এখনই কর। এরকমভাবে বুঝিয়ে তাকে জমানোর অভ্যাস তৈরি করুন। আর এই যে বললাম বনবাস জীবনযাপন করতে, অর্থাৎ বাইরের চিকচাক থেকে দূরে থেকে শুধু পয়সা জমানোটাই হচ্ছে মেন কাজ। আর তার সাথে সাথে নিজের স্কিলকেও ডেভেলপ করা, স্কিলকে আরও ডেভেলপ করা। জীবনে উন্নতি হবে না টাকা পয়সা আসবে না অবশ্যই আসবে। এবার নেক্সট পয়েন্ট, মানসিক যন্ত্রণা আর একটু সহ্য করুন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ছোট থেকেই না অনেক কিছু চাওয়া পাওয়া মনের মধ্যে থেকেই থাকে, ছোটো থেকেই পাই না। আমাদের মনের মধ্যে এরকম অনেক কটা লিস্ট আছে হয়তো, যে বড় হই, চাকরি পাই, তখন করব, এখন তো পারছি না, বাবা মাকেও বলতে পারি না, অবস্থা খুব একটা যে তা নয়। তো এই যে সিচুয়েশানটা মধ্যবিত্তদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, যার ফলে কি হয়, মধ্যবিত্ত থেকে যায় বা স্ট্রাগল লাইফে ফিরে আসে। কেননা চাকরি বাড়ি পাওয়ার পর বা কাজবাজ ইনকাম করার পর কী হয়, তারা গাড়ি কিনে ফেলে, নিজের জীবনে যে শখগুলো ছিল না সেইগুলো মেটাতে শুরু করে দেয়। ফলে এই জমানোটা আর হয়ে ওঠে না। আমাদের মধ্যবিত্তদের দোষ নেই, অনেক দিন ধরে বুকের ওপর না এই পাথরটা চাপা দিয়ে বড় হতে হয়েছে। তাই জন্য যখনই হাতে দুটো পয়সা এলো না, মনে হয় যে ফুর্তি করে বাঁচি, আনন্দ করে বাঁচি। কিন্তু এই ফুর্তিটাই যে আমাদের পরে প্রবলেম দাঁড়াবে সেটা তখন আর মনে থাকে না, বা তখন সেটা বোঝালেও আমাদের কানের মধ্যে ঢোকে না। সেই জন্য বললাম যে আর একটু মানসিক যন্ত্রণা সহ্য করো তোমরা, আর একটু। কারণ অনেক ছোটো থেকে মানসিক যন্ত্রণা সহ্য করেছো, কারণ মিডিল ক্লাসে জন্ম নিয়েছো, এটা তো কারো কিছু করার নেই। এবার আর একটু যন্ত্রণা সহ্য করো। যন্ত্রণা কিছুই না, যে অত্যাধিক খরচ সেটাকে একটু কন্ট্রোল করে একটু জমিয়ে ফেলো ভাই আমার। 10টা বছর বা 8টা বছর, 10টা বছর, যতদিন তুমি পারবে আর কি, জমিয়ে ফেলো। এবার এইটা যদি জমাতে পারো তাহলে এইটা যে ভবিষ্যতে তোমার যে কী লাভ দেবে, তুমি যে স্ট্রাগল লাইফে এতদিন বিচরণ করছিলে না, তুমি পুরো উল্টোটা হয়ে যাবে। তুমি একদম রাজার মতো জীবনযাপন করবে। নিশ্চয়ই পড়াশোনা শিখেছো, হিসাবপত্র তো বোঝো একটু আধটু নিশ্চয়ই। সেই কারণে নিজেরাই বুঝে নাও, যখন তোমার কাছে মোটা টাকা থাকবে তখন সেখান থেকে কি হতে পারে নিজেরাই বুঝে নাও। নেক্সট পয়েন্ট, খরচ থেকে কিছু টাকা বাঁচান। আমাদের যে খরচ হয়, আমরা যে খরচ করি, সেই খরচগুলো থেকে কিছু টাকা আপনাদেরকে বাঁচাতে হবে। আমাদের যে দৈনন্দিন খরচ কি, সারা মাসে যে আমরা যে ঘর খরচা করি যেটা,
তো সেখান থেকে একটু একটু করে বাঁচাতে হবে। কি করে বাঁচাবেন? দেখুন, আমাদের যে কী লাগে, ওষুধপত্র, জামা কাপড়, ফ্যামিলির যা যা লাগে আর কি। তো এর মধ্যে থেকে আমাদের কিছু কিছু মানে আমি এই বিষয়ে ডিটেলস ভিডিও করব, অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো বলতে হবে। আমি ছোট্ট করে একটা পয়েন্ট বলে দিই যে এই খরচাটা, যেমন অনলাইনে অর্ডার করা, এই অনলাইনে অর্ডার করাটা মধ্যে কতটা কনফিডেন্স ফি দিতে হয় সেটা আপনারা হিসাব করে দেখবেন। ভবিষ্যতে যখন এটা টোটাল হিসাব করবেন তাহলে দেখবেন এটা কয়েক হাজার টাকায় পৌঁছে গেছে। ধরুন আপনি কোনো জামা কাপড় কিনবেন, আপনার প্রয়োজন নেই তবু কিনবেন। এবার কি করবেন না, অভ্যাস করবেন যে এগুলোকে কার্টে ঢুকিয়ে দেওয়া। কোম্পানি বলছে কার্টের মাল কিন্তু 90% বিক্রি হয় না। মানে মানুষের মনের যে আবেগটা, মানে হঠাৎ করে আবেগটা জাগে না, সেই আবেগটা আর থাকে না। যদি সেটা সত্যিই প্রয়োজনীয় হয় সেটা কিন্তু থাকবে, কেউ ভুলবে না। কিন্তু আমাদের তো 90%ই অপ্রয়োজনীয় জিনিস পছন্দ হয়। সেই কারণে আপনারা এইভাবে বুদ্ধি করে, আরও বুদ্ধি অনেক দেবো আপনাদের, ছাড়বো না। তো এইভাবে আপনারা একটু আধটু করে নিজেদের সংসারের খরচ বাঁচান। আর রাত্রেবেলায় যখন আপনারা বাড়ি ফিরবেন না, পকেট থেকে 1 টাকা করে রেখে দেবেন নিজের ব্যাগে আলাদা করে। 1 তারিখে 1 টাকা, ভালো করে শুনবেন, 1 তারিখে 1 টাকা, 2 তারিখে 2 টাকা, 3 তারিখে 3 টাকা, মাসের 4 তারিখে 4 টাকা, এইভাবে মাসের 31 তারিখে 31 টাকা, এইভাবে রাখবেন। মাসের শেষে হবে 496 টাকা, দেখবেন মানে 500 টাকা। এই 500 টাকা কোনো একটা জায়গায় না SIP করে দিন, দিয়ে ব্যাস ছেড়ে দিন। মানে এটা যে আপনার SIP ক্যালকুলেটর হিসাব করে দেখুন, 12%, 14%, যাই হোক একটা হিসাব করে দেখুন না কত হয়। মানে 43 লাখ টাকা থেকে 45 লাখ টাকা হয়ে যাবে আপনাদের। তবে লং টার্মে রাখতে হবে, কারণ এই শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে তো আর 1-2 বছরে হয় না। কোনো বছরে ডাউন হয়ে গেল, কোনো বছরে আপ হয়ে গেল, এরকম হয়। তো অ্যাভারেজ করে মোটামুটি এরকম হয়, অন্ততপক্ষে ব্যাংক ট্যাঙ্কের চেয়ে অনেক বেশি। তো এইরকম ছোটোখাটো অনেক কিছু হিসাব আছে। আমার ভিডিওগুলোকে দেখুন, আপনাদেরকে কিছু কিছু করে নলেজ দেওয়ার চেষ্টা করব, যা আমি দেখেছি, শিখেছি এবং নিজের জীবন দিয়ে বুঝেছি। নেক্সট পয়েন্ট, এমার্জেন্সি ফান্ড। শুনে শুনে কানটা পচে গেল, এমার্জেন্সি ফান্ড। আরে বাবা, আমাদের এমনি পয়সা একটু থাকে না, আবার এমার্জেন্সি ফান্ড? এটাই তো আমাদের মিডল ক্লাস মানে মানুষদের সমস্যা। এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড মানে ক্যাশ টাকা, কিছু সরিয়ে কোথাও ঢুকিয়ে নয়। মানে বলতে চাইছি কোনো জায়গায় ইনভেস্ট করে দিলেন ওরকম নয়, একদম ক্যাশ হিসাবে আপনাকে কিছু টাকা হাতে রাখতে হবে। হিসাব বলছে আপনার যদি মাসে 20,000 টাকা খরচা হয়, তার 6 গুণ মানে 1,20,000 টাকা আপনি নিজের অ্যাকাউন্টে ফেলে রেখে দিন। যে অ্যাকাউন্টে ফেলে রাখবেন না ব্যাংকের, সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে আসবেন যে আমাকে এই টাকাটা মোডে ঢোকানোর ব্যবস্থা করে দিন। অর্থাৎ অনেকটা ফিক্সড ডিপোজিট টাইপের, অর্থাৎ ইন্টারেস্ট আপনি বেশি পাবেন, কিন্তু আপনি লিকুইডিটি আছে, মানে যখন চাইবেন তখনই পাবেন। তো এইটা করার চেষ্টা করুন। অন্ততপক্ষে হঠাৎ করে চাকরি বাকরি না থাকা, হঠাৎ করে কোনো কারণে পয়সার দরকার পড়া, এইসব সময় না এই টাকাটা বিশাল সাপোর্ট দেবে। এইগুলোকে করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি একবারে এত টাকা জমাতে পারবো না, একটু একটু করে জমিয়ে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন। দরকার করে 4 মাস জমান, 3 মাস জমান, 5 মাস জমান, নিয়মে তো বলে 6 মাস, কিন্তু যতটা পারবেন জমিয়ে রাখুন। যতটা ক্যাশ থাকবে আপনার কাছে, আপনারই বুক শক্ত থাকবে। নেক্সট পয়েন্ট, মেডিকেল ইন্স্যুরেন্স অবশ্যই করবেন। মেডিকেল ইন্স্যুরেন্স অবশ্যই করবেন। আপনার 5-10 বছর ধরে যে টাকা জমি ধরুন লাখ টাকা করেছেন, বহুত কষ্ট করে পয়সা উপার্জন করেছেন এবং বহু দিন ওয়েট করে আজকে আপনি এই টাকাটা করেছেন। ভগবান না করুক একবার যদি কোনো কারণে নার্সিংহোমের চক্কর কাটতে হয়, ওই 10 লাখ টাকা কোন দিকে যে বেরিয়ে যাবে চোখে নিমেষে খুঁজে পাবেন না। তার মানে এত বছরের পরিশ্রম, এত বছরের ওয়েট সব কিন্তু মানে জল হয়ে যাবে। তাই জন্য মেডিকেল ইন্স্যুরেন্স অবশ্যই দরকার। কত টাকা লাগে? 1000 টাকা, 500 টাকা,
500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যায়, একটা ফ্যামিলির মোটামুটি 1500 টাকার মধ্যে হয়ে যায় ম্যাক্সিমাম। তো করে নিন, করে রাখুন মেডিকেল ইন্স্যুরেন্স। ইয়ারলি হয়তো 20,000 টাকা এরকম লাগে, তো করে নিন মেডিকেল ইন্স্যুরেন্স, অবশ্যই রাখবেন। আপনি মানে কথাই একটা বলে যে আপনি খান না খান মেডিকেল ইন্স্যুরেন্স অবশ্যই রাখবেন। আমরা কি করি মিডল ক্লাসরা, আমরা আগেই না টাকা জমাতে শুরু করে দিই, ওই সব হবে পরে, পরীক্ষা হবে না, তখন দেখে নেবো। তখন আর দেখবার কিছু থাকবে না, তখন পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। যখন কোনো মানুষ অথর্ব হয়ে যাবে না, তখন ধার দিতেও পাশের কোনো লোক আসবে না। নিজের বল নিজের কাছে রাখতে হবে। নিজের পা যত শক্ত থাকবে না, নিজের শরীর খারাপ তত কম হবে, কারণ তখন চিন্তাই থাকবে না কোথা থেকে শরীর খারাপ হবে। নেক্সট পয়েন্ট, টার্ম ইন্স্যুরেন্স। এই টার্ম ইন্স্যুরেন্স কি জানেন? এককালীন টাকা পাওয়া, মানে অবর্তমানে যখন কোনো মানুষ মারা যায়, তার অবর্তমানে তার ফ্যামিলি 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স করা থাকলে 1 কোটি টাকা পেয়ে যাবে। সেই মানুষটা কোনো কারণে হয়তো মারা গেছে, তাহলে তার ফ্যামিলির জলে চলে যাবে, তার ছেলে মেয়ের পড়াশোনা, তার ছেলে মেয়ের বিয়ে বা অন্যান্য কিছু কোনো কিছু তাহলে আর হবে না। সেই জন্য টার্ম ইন্স্যুরেন্স কিন্তু করাটা খুব দরকার, সবাইকারই এটা করা উচিত। টার্ম ইন্স্যুরেন্স মাত্র 500-1000 টাকা লাগে, অত লাগে কিনা সন্দেহ আছে, আপনারা দেখে নেবেন, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, পলিসি বাজার থেকে দেখে নিতে পারেন। টার্ম ইন্স্যুরেন্স দেখবেন, করবেন। আর যদি এর সম্পর্কে আরও ডিটেলস যার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন। আর আমি এই নতুন চ্যানেল আস্তে আস্তে সব বানাবো, সব বানিয়ে দেবো আস্তে আস্তে, আমার যেটুকু সূক্ষ্ম জ্ঞান আপনাদেরকে সব বলে দেবো। তবে টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 8, 25 রিটায়ারমেন্ট প্ল্যান। আমরা প্রত্যেকেই রিটায়ার করি 60 বছর বয়সে। তো 60 বছর বয়সে আমার অ্যাকাউন্টে যেন, এখন আমার সংসার খরচ কত, ধরে নিলাম 20,000 টাকা, তাহলে 20,000 টাকার অ্যানুয়ালি কত হলো, 20 × 12 কত হলো, 2,40,000 টাকা। তাহলে 2,40,000 × 25 যেটা হবে, সেই টাকাটা অবশ্যই রিটায়ারমেন্টের সময় যেন থাকে, কিছু না হলেও 75 লাখ টাকা এই রিটায়ারমেন্টের সময় যেন আমাদের অ্যাকাউন্টে থাকে। তো এটাকে সবাই 1 crore ধরেই এগোনো উচিত। তো তার জন্য এসআইপি ক্যালকুলেটারে দেখুন যে আপনাকে কত টাকা জমাতে হবে, আপনার হাতে আর ক বছর বাকি আছে রিটায়ারমেন্ট, সেইভাবে জমানো শুরু করুন। কারণ মানে বাজার মূল্য যে পরিমাণে বাড়ছে পার ইয়ার 6%-এর উপর, সেই হিসাবে আপনার এই টাকাটা কিন্তু তখন দরকার পড়লে এসআইপিও আপনি স্টেপ আপ করবেন। তো এইগুলোকে মেনটেন করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যে 8টা পয়েন্ট বললাম, প্রতিটাই কিন্তু মনে রাখতে হবে। দরকার পড়লে খাতায় লিখে রাখুন, লিখে রেখে এগুলোকে অভ্যাসগত করার চেষ্টা করুন। নেক্সট পয়েন্ট, আমি আরও 2টো পয়েন্টকে অ্যাড করলাম, যে দুটো আপনারা সবাই জানেন, তবুও আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। নাম্বার 9, ইয়ারলি পলিসির টাকা আরডি করে দিন। আপনাদের যে ইয়ারলি পলিসিগুলো আছে সেই টাকাগুলোকে আরডি করে দিন। যেমন ধরুন আপনার কোনো পলিসি আছে কোনো মাসে, তো দিলেন, আবার সেই পলিসিটা আপনি 12 দিয়ে ভাগ করে যে টাকাটা হচ্ছে সেই টাকাটা আরডি করে দিন। মিউচুয়াল ফান্ডে রাখবেন না, কিন্তু মার্কেট পড়ে গেলেই কিন্তু ওই টাকাটা আর পাবেন না। ব্যাংকে আরডি করে দিন, যেখানে মানে কম হলেও পার্মানেন্ট আপনার কমবে না অন্তত। তো ওইটা হলে কি হবে, মাসে মাসে গেলে আপনার হিসাবও ঠিক থাকবে এবং হঠাৎ করে সেই মাসে আপনার চাপ পড়ে যাবে না, কোথাও লোনের জন্য দৌড়াদৌড়িও করতে হবে না। বোঝা গেল? নেক্সট পয়েন্ট নাম্বার 10 এবং আজকের লাস্ট পয়েন্ট, এখানেই শেষ করব। ফিউচারকে একটু দেখতে শিখুন। সেটা কি জিনিস? আজ থেকে 5 বছর পর ছেলে কিংবা মেয়ের বিয়ে দেব, আজ থেকে 5 বছর পর ছেলে কিংবা মেয়ের পড়াশোনার জন্য টাকা লাগবে। কত টাকা লাগবে মোটামুটি একটা আন্দাজ করে নিন। পড়াশোনার জন্য 10 লাখ ধরে নিলাম, বিয়ের জন্য 20 লাখ গয়নাপত্র নিয়ে ধরে নিলাম। তাহলে এই টাকাটা আপনাকে মানে আর 5 বছর, কারো কাছে হাতে 10 বছরও টাইম থাকতে পারে। আপনারা এসআইপি ক্যালকুলেটর হিসাব করে নিন যে এই টাকাটা আমাকে এখন থেকে জমাতে হবে, তার জন্য কত করে মানে ইনস্টলমেন্ট পড়বে, সেইটা জমানোর চেষ্টা করুন এখন থেকে। রিটায়ারমেন্টের সময় ওই যে বললাম 1 কোটি টাকা চাই, 75 লাখ টাকা থেকে 80 লাখ টাকা তো চাই।
তার জন্য এখন থেকে কত টাকা করে জমাতে হবে এসআইপি ক্যালকুলেটর গুগল প্লে স্টোরে লোড করুন, লোড করে দেখে নিন বা অ্যাপেল স্টোরে গিয়ে লোড করে নিন, দেখে নিন যে কত টাকা জমালে হচ্ছে। সেই হিসাবে আপনারা এখন থেকে ফিউচারকে যদি দেখতে পারেন না এবং একটু একটু করে জমাতে পারেন না, তাহলে কিন্তু অনেকটাই আপনি সাপোর্ট পাবেন। লক্ষ্য সবসময় বড় রাখবেন। যদি আপনি 1 কোটি টাকার লক্ষ্য রাখেন না, অন্তত 80 লাখে গিয়ে পৌঁছাবেন। যদি আপনি 50 লাখের লক্ষ্য রাখেন, আপনি 30 লাখে গিয়ে পৌঁছাবেন। একটা স্যাররা দেখবেন বড় নোট লিখে দেয়, কারণ জানে যে এর অর্ধেকটাই ছেলেরা পরীক্ষায় নামাতে পারবে। স্যার যদি ছোট পড়াটা লিখে দেয় কোশ্চেন না, এই ছোট্ট পড়া যদি লিখে দেয়, তাহলে দেখবেন ছেলেরা পরীক্ষাতে ওটাকেও আবার ছোট্ট করে দেয়। সেই কারণে লক্ষ্য সবসময় বড় রাখবেন, তাতে করে আপনি অনেকটা বেশি অ্যাচিভ করতে পারবেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা যেন মিডিল ক্লাস মানুষেরা মনে রাখি, কারণ এইগুলো ভুলে যায় বলেই না আমাদের জীবনে এত সমস্যা। আমরা মিডিল ক্লাস স্ট্রাগল ক্লাসে পরিণত হয়ে যাই। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অনেকক্ষণ আপনাদেরকে আটকে রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।